Honorable Chief Operating Officer of Sonali Life Insurance Company Limited. Mr. Manzoor Murshid is speaking. আজকের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দোয়া মাহফিল এন্ড ইউনিট ম্যানেজার সেলিব্রেশন প্রোগ্রাম 2025 চিফ গেস্ট যিনি এই মুহূর্তে আমাদের মাঝে নেই বিশেষ কারণে বাট তিনি আমাদের সাথে যোগাযোগে আছেন চিফ স্পিকার সৈয়দ মোহাম্মদ আজিম দিন স্যার স্পেশাল গেস্ট কিনোট স্পিকার মোহাম্মদ মিজানুর রহমান এন্ড অল আদার স্পেশাল গেস্ট সামনে উপস্থিত আমার সম্মানিত ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটস unit managers and branch managers. Assalamu alaikum warahmatullah. Wa alaikum assalam. মিজানুর রহমান সাহেবের কথা বলার পরে সৈয়দ মোহাম্মদ আলী স্যারের কথা বলার পরে আসলে টপিকস আর খুব বেশি থাকে না, তো টপিকস শেষ হয়ে যায়। আমার আসলে যে সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলার কথা চিন্তা করে রেখেছিলাম তার অধিকাংশ কিন্তু কভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি হয়তো আমার জীবনের কিছু গল্প হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি যেটা যদি আপনাদের কোনো শক্তি দেয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি প্রফেশনালি যে কাজই করেন, যে সেক্টরে থাকেন, আপনি রেজাল্টে বিশ্বাস করবেন, আপনি রেজাল্টের মালিকের সিদ্ধান্তকে বিশ্বাস করবেন, তাহলে সেই জায়গায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ ইনশাআল্লাহ নেই। খুব নেগেটিভ একটা উদাহরণ দিয়ে আমি কথাটা বলি, একটা উদাহরণ দিয়ে বা নেগেটিভ একটা উদাহরণ। খেয়াল করে দেখেন একজন চোর কিন্তু সফল হয় কি না? চোর সফল হয় না? রাতে চুরি করাটা তার সফলতা না? আমি নেগেটিভ বলে দিয়েছি কিন্তু আগে, চোরও কিন্তু সফলতা পায়। কেন পায়? তার নিয়তের কারণে। তার নিয়ত কি? আল্লাহ আজকে রাতে আমি চুরি করবো, আমাদের ধরানো এবং টাইমিং, দ্য পারফেক্ট টাইমিং। উনি জানেন যে বাড়ির লোকজন কখন ঘুমায়, উনি জানেন দারোয়ান কখন ঘুমায়, উনি জানেন কোন সময়টার মধ্যে সবাই অফ করে থাকে। এই যে পরিকল্পনা এবং এই যে টাইমিং এবং এই যে নিয়ত, সেটার কারণে কিন্তু সৃষ্টিকর্তা একটা নেগেটিভ কাজে কিন্তু সফলতা দেন, আর রহমানের রাহিমের কারণে তিনি বিচার করবেন। তো আমরা যারা সৎ চিন্তা নিয়ে কাজ করি, আমরা তাদের ব্যর্থতার কথা ভাববো কেন? বিকজ আমাদের নিয়তের মধ্যে কোথাও না কোথাও সমস্যা থাকে। প্রথম নিয়তের সমস্যা যেটা আমি ফিল করি, আমি আমার নিজের জীবন থেকে দেখেছি, সেটা হচ্ছে আপনি যে কাজটি বেছে নিয়েছেন, যতদিন পর্যন্ত সেই কাজটিকে আপনি সম্মান বোধ না করবেন, আপনাকে অন্য কেউ সম্মান করবে। আপনি খেয়াল করে দেখেন, এখন অনেকে আছি আমরা আমাদের মধ্যে ইন্স্যুরেন্সের কাজ করেন, একটি প্রাইমারি পরিচয় হিসেবে খুব ফুলিয়ে বলার সাহস তৈরি করেন। রাইট অর রং? রাইট। সেকেন্ডারি ভাবে বলেন, হ্যাঁ আমি তো এই গত বছর আমি চ্যালেঞ্জ করলাম, এই করেছি, আমি যে একটা মুরগির খামার আছে, আর ইনজান একটা ফিরে তো যে এলাকার মানুষ জোর করে আমাকে নিয়ে গিয়ে একটা লাইসেন্স করে দিয়েছে। কিন্তু ওখান থেকে যে ইনকাম আসে, ওখান থেকে যে সম্মান আসে, সেটি তিনি নিজে থেকে স্বীকৃতি দেন না। তাহলে অন্য কেউ স্বীকৃতি দিবে? তাহলে প্রথম স্বীকৃতি লাগবে কোথা থেকে? নিজের থেকে। আপনি যদি সত্যি মনে করেন যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স একটি সৎ প্রতিষ্ঠান, লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস একটি প্রয়োজনীয় বিনিয়োগ পন্থা, এবং এইখানে যে নিয়মতান্ত্রিকতাগুলো আছে সেটা একটি রেগুলেটরি অথরিটি দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে কি আপনার বলার কোনো জায়গায় লজ্জা পাওয়ার কথা যে আমি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট অথবা অ্যাডভাইজার অথবা ইউনিট ম্যানেজার অথবা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছি? পাওয়ার কথা না, কিন্তু পাচ্ছি না, অনেকে পাচ্ছি, আর যে কারণে কিন্তু আপনার কাছে সফলতা আসছে না। দ্বিতীয় আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে নির্বাচন করা। আমি গ্রাহক নির্বাচনের ক্ষেত্রে কিন্তু ঘুরে ফিরে আমরা অধিকাংশ মানুষ কিন্তু আমাদের নিজেদের কমফোর্ট জোনের মধ্যে থাকি, অর্থাৎ সবচেয়ে কাছের পরিচিত মানুষের কাছে ঘুরে ফিরে যায়। কিন্তু একটা অপরিচিত মানুষের কাছে গেলে আপনার জন্য যে পরিমাণ নলেজের বা যে পরিমাণ অভিজ্ঞতার সুযোগ হবে, সেটি কিন্তু সাহস করে আমরা অনেকে নিই না। যেমন খুঁজে খুঁজে যখন কন্টেস্ট আসে, আপনি আত্মীয় স্বজনের মধ্যে 4-5 জনকে টার্গেট করেন এবং তাদেরকে কিন্তু বিনিয়োগে উদ্বুদ্ধ করার থেকে বারবারই বোঝানোর চেষ্টা করেন আমার জন্য একটু প্রয়োজন, তুমি একটা বিনিয়োগ করো।
এবং ব্যক্তি যখন আপনার প্রয়োজনে বিনিয়োগ করে তখন সেই বিনিয়োগের মধ্যে কি তার আকর্ষণ থাকে? জমি কি আপনাকে দেখানোর জন্য কেনে না নিজের বিনিয়োগের জন্য কেনে? শেয়ার মার্কেটে যখন শেয়ার কিনে যত এজেন্টই তাকে প্রলুব্ধ করুক, তিনি কিন্তু শেয়ার মার্কেটে যাচাই বাছাই করে নিজের আগ্রহে নিজের বিনিয়োগের লাভের উদ্দেশ্যে তিনি কিন্তু সেখানে বিনিয়োগ করে। ব্যাংকে আমরা নিজেরা গিয়ে এফডিআর এর চার্ট দেখে তারপরে কিন্তু মেয়াদ নির্বাচন করি এবং ব্যাংক নির্বাচন করি। কি রাইট অর রং? ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কি হয়? এজেন্টের মুখের দিকে তাকায় একজন ভিক্ষুককে যেভাবে তুলনা করি, আমরা অনেক সময় কিন্তু সেভাবে অ্যাপ্রোচ করি। আর যে কারণে সারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ বিনিয়োগের ক্ষেত্র লাইফ ইন্স্যুরেন্স হওয়ার পরেও বাংলাদেশে গত 45-50-53 বছর ইন্স্যুরেন্স কোম্পানির এই ডেভেলপমেন্টের উৎস তৈরি করতে পারেনি কেউ, আদার দেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটি আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের যিনি সর্বদ্রষ্টা, যার কথা একটু আগে আমাদের মোহাম্মদ আলিম স্যার বলছিলেন, যিনি বাংলাদেশের বহু ইন্ডাস্ট্রি কর্মগুরু হিসেবে পরিচিত, সেই আমাদের মোস্তফা গোলাম কুদ্দুস স্যার, সশ্রদ্ধ তার রোহের প্রতি মাগফিরাত কামনা করি। তিনি 25শে জানুয়ারি যাওয়ার আগে অজস্র উদ্যোক্তা তৈরি করে দিয়ে গেছেন সারা বাংলাদেশে, যেটি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে করে দিয়ে গেছেন, জেনারেল ইন্স্যুরেন্সে করে দিয়ে গেছেন, আর লাইফ ইন্স্যুরেন্সের সাক্ষাৎ আপনারা সামনে বসা 32,000 মানুষকে তৈরি করে দিয়ে গেছেন। এই যে লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসাটি, এটি যে সারা পৃথিবীতে অত্যন্ত গ্রহণযোগ্য একটি বিনিয়োগ বান্ধব ব্যবস্থাপনা, এটি কিন্তু বাংলাদেশে 2013 আগে তেমন ভাবে কিন্তু কেউ স্বীকৃতি দেওয়ার সুযোগ পায়নি বা দাবিও করে। বাংলাদেশে বহুজাতিক একটি কোম্পানি কিন্তু স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার পরবর্তী এখন প্রায় 74 বা 75 বছর লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস করছে, কিন্তু তারা কিন্তু সেই ব্র্যান্ড ইমেজ তৈরি করতে পারেনি যেখানে যারা ক্যারিয়ার নির্বাচন হিসেবে প্রথম নির্বাচিত ক্যারিয়ার হিসেবে লাইফ ইন্স্যুরেন্সকে দিবে, সেটি ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে লাইফ ইন্স্যুরেন্স হবে, এটি কিন্তু তারা কর্মক্ষেত্র তৈরি করতে পারে। হ্যাঁ, তারা বাংলাদেশে অত্যন্ত চমৎকার ভাবে 50 বছর বা 53 বছর ধরে মার্কেটিং টিম তৈরি করেছে, কিন্তু ক্যারিয়ার নির্বাচনের ফার্স্ট চয়েস হিসেবে কিন্তু কেউ করেনি। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 2013 সালে তারা একটি গবেষণার মাধ্যমে, তারা একটি সার্ভে করার মাধ্যমে প্রথমে যিনি বোঝার চেষ্টা করেছে লাইফ ইন্স্যুরেন্স কেন বাংলাদেশে উপেক্ষিত। প্রথম যে তথ্যটি এসেছে সেটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকের প্রতি কমিটমেন্ট রাখে, অর্থাৎ তার প্রতিশ্রুতি রাখে। কিসের প্রতিশ্রুতি? আমাকে প্রিমিয়াম দেয় নির্দিষ্ট সময় পর্যন্ত এবং প্রিমিয়ামের বিপরীতে আমি ম্যাচুরিটিতে তাকে লাভ সহ ফেরত দিই, এটি একটি প্রতিশ্রুতি। আমার সাথে আছে তো সবাই? দ্বিতীয় প্রতিশ্রুতি হচ্ছে আমার যদি কোনো দুর্ঘটনা ঘটে অথবা কোনো শারীরিক সমস্যা হয় তাহলে অ্যাজ পার প্রতিশ্রুতি আপনি আমাকে আমার অসুস্থতার খরচ বহন করবেন। রাইট? এটি হচ্ছে ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স। ফান্ডামেন্টালস না জানা পর্যন্ত আপনি কিন্তু সফলতা পাবেন না। You have to understand the fundamentals of life insurance company. Bank is not life insurance company. Land investment is not life insurance company. Share market is not life insurance company. So that এই সবগুলা সেক্টরের কিন্তু এক এক রকম ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি আছে। লাইফ ইন্স্যুরেন্সের প্রথম ক্যাপাসিটি হচ্ছে ঝুঁকি বিনিময় করা। কিসে? জীবদ্দশায়, স্বাস্থ্য, দুর্ঘটনা অথবা আপনার চিকিৎসা। আর যদি কোনো কারণে পলিসি হোল্ডার মারা যান তাহলে তার নমিনিকে আমরা ফাইন্যান্সিয়াল ফেস ভ্যালু সাপোর্ট এবং যতটুকু প্রফিট অর্জন করেছেন সেটি দিয়ে তাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইনশিওর করি। এই ফাইন্যান্সিয়াল সাপোর্টের কাজ নিয়েও কিন্তু ব্যাংকও কাজ করে, রাইট? ব্যাংক আপনাকে বিভিন্ন মানুষের কাছ থেকে ডিপোজিট কালেকশন করে এবং সেই ডিপোজিটগুলোকে তারা লেন্ডিং এর মাধ্যমে, লোন প্রবাহের মাধ্যমে মানুষের কাছে সরবরাহ করে, আর ঋণ সরবরাহ থেকে অর্জিত মুনাফা থেকে সমস্ত খরচ বাদ দিয়ে ডিপোজিটরদের বিনিয়োগে ফেরত দেয়। কিন্তু কোথাও কিন্তু তারা ঝুঁকি নেয় না। কি না? রাইট? আমরা হোম লোন দিয়েছি, কার লোন দিয়েছি, পার্সোনাল ইনস্টলমেন্ট লোন দিয়েছি, এসএমই লোন দিয়েছি, কর্পোরেট লেন্ডিং করেছি, কিন্তু কোনোদিন যদি জানতে পেরে থাকি গ্রাহক মারা গিয়েছে, আমরা কিন্তু কোনোদিন বলতে পারিনি লোন ইজ ওয়েট,
বরঞ্চ আমাদের কালেকশন ইউনিটকে তাৎক্ষণিকভাবে আমরা জানিয়েছি ইমিডিয়েটলি টেক দ্য পজিশন টু রিকভার দ্য লোন। যদি বাড়ি থেকে থাকে তাহলে বাড়িতে নিরাময় দাও, গাড়ি থাকে গাড়ি বিক্রির জন্য নিলাম করো, আর যদি সম্পত্তি থাকে তাহলে জমিগুলোকে এখনই অধিগ্রহণ করো করে আমাদের লোন সেটআপের পরে বাকি টাকা কাস্টমারকে দাও। তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যাংকিং কার্যক্রমটি কি খারাপ না ভালো এই তুলনা আজকে করার দরকার নেই। তার কাজটি কিন্তু হচ্ছে ডিপোজিট কালেকশনের মাধ্যমে ঋণ সরবরাহ, আর আমাদের কাজ কি হচ্ছে আপনার জীবন দশায় কত রকম ঝুঁকি আছে, স্বাস্থ্য, মৃত্যু, দুর্ঘটনা, আর মৃত্যুকালীন সময়ে আপনার পারিবারিক যে ফাইন্যান্সিয়াল সম্পত্তি থাকে সেটিকে রিকভারি করা। তাহলে আমাদের এমন একটি মহৎ পেশা, যেই পেশায় আমরা গ্রাহকের পাশে সবাই যখন তাকে ছেড়ে চলে যায় তখন লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট তার পাশে দাঁড়ানোর সুযোগ পায়। এমন একটা পেশাতে কাজ করার পরেও আপনি কেন লজ্জা বোধ করছেন, আপনি কেন সংকোচ বোধ করছেন পরিচয় দিতে, যার কারণেই কিন্তু এখনো পর্যন্ত 100% সফলতা আমরা অর্জন করতে পারি। আজকে আপনাদের থেকে ওয়াদা নিয়ে যান যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স 2013 সালে যে মোটিভ নিয়ে, যে ডিজিটালাইজেশন ইমপ্যাক্ট নিয়ে, যে ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং তৈরি করেছেন, সেটির যে কার্যকারিতা অর্থাৎ সেটির মাধ্যমে গ্রাহককে সর্বোচ্চ 7 দিনের মধ্যে যে কোনো প্রকার দাবি পরিশোধ, ডটেড ডেটে ডিউ ডেটে ডটেড ডেটে তার মূলধনের টাকা এবং লাভ সহ ফেরত দেয়া, এবং যে কোনো প্রকার ক্লেমের সেটেলমেন্টের ক্ষেত্রে ডিজিটালি কানেক্টেড হয়ে রিমোট প্লেস থেকে কাস্টমারকে সার্ভিস দেয়া, এই যে উদ্যোগটি 2013 থেকে সফলতার সাথে নিয়েছে সেই 10 লক্ষ গ্রাহককে এবং আমাদের এখন পর্যন্ত আমাদের যে 32,000 এজেন্ট পার্টনার আছে তাদের যে পরিমাণ সুযোগ সুবিধা আছে সমস্ত কিছুর দায় 100তে 100 মেইনটেইন করার মধ্য দিয়ে আপনাকে আমি বলতে চাই আপনি সম্মানিত বোধ করেন, আপনি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাথে পেছনে যারা হাততালি দেননি আমার মন খারাপ নেই, বা যদি হাততালি না দিয়ে থাকেন তাহলে মন খারাপ করবো। হাততালি কি মূল বিষয়টা? মূল বিষয়টি হচ্ছে আপনার পোস্টটি ঠিক আছে কিনা। আমাদের মধ্যে অনেকেই কিন্তু থেকে থেকে বিভিন্ন রকম নেগেটিভ প্রশ্ন আমাদেরকে করেন। আমি প্রশ্নটাকে নেগেটিভ হিসেবে নিই না, আমি ফিডব্যাক হিসেবে নিই। আজকেও একজন আমাকে ফোনে হোয়াটসঅ্যাপের মধ্যে একটি কল দেন, ইন্ডিয়া করেছেন, পোস্ট করেছেন গত বছরে। আপনারা জানেন নিশ্চয়ই যে ফেসবুক বা যে কোনো জায়গায় যদি কোনো একটা নিউজ খুব পপুলার হয়, এই নিউজটি কিন্তু আবার ওই ডেটে ফেরত এসে আবার পপ আপ করে, রাইট? এখন উনি প্রশ্ন করা শুরু করেছেন, কাস্টমার আমাকে বলেছে এই নিউজটি যে গত বছরে ছিল এই নিউজটি আবার আসলো কেন? তো তাকে তখন বোঝানো হলো যে এই নিউজটি যেহেতু গত বছরের সময়কালীন সময়ে সবচেয়ে আলোচিত নিউজ ছিল সেটি পপ আপ করেছে না, উনি এটাতে রাজি না, উনি জানতে চাচ্ছে এটার বিপরীতে আপনার কাছে কি তথ্য আছে যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। ভেরি গুড কোশ্চেন, কিন্তু ভেরি গুড ফিডব্যাক, আপনাদের অনেকে প্রয়োজন হতে পারে। প্রথম জিনিস হচ্ছে গত বছরের ইনসিডেন্টটাকে আরেকবার আমরা পোস্টমর্টেম করতে চাই, কারণ আপনার পোস্টমর্টেম রিপোর্ট না পেলে অ্যাক্সিডেন্ট কনফার্ম হয় না যে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, রাইট? এটা জানা দরকার। প্রথম পোস্টমর্টেমে পাওয়া গিয়েছে যেটা, সেটি হচ্ছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স 2023 এর ডিসেম্বর পর্যন্ত একটি গ্রাহকের দাবি নিষ্পত্তি পেন্ডিং রাখে নাই ভার্সেস অধিকাংশ লাইফ ইন্স্যুরেন্সের কোম্পানি অধিকাংশ গ্রাহকের টাকা পরিশোধ করে নাই। এরকম কি অসম যুদ্ধে শত্রুতা হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে দেন। তখন তাদের মধ্যে থেকে একটা সংঘবদ্ধ চক্র আমাদের তৎকালীন সময়ের কিছু অভ্যন্তরীণ মানুষদের সহযোগিতায় তারা আমাদের এগেইনস্টে মিথ্যা অভিযোগ উত্থাপন করে। আমরা কমিশন মিথ্যা অভিযোগ করতে পারি না, করি তো ব্যক্তিগতভাবে প্রমাণ করার দায়িত্ব কার থাকে? যে ব্যক্তির উপর দায়িত্ব করেছে তার উপরে। আমাদের উপরে অভিযোগ হলো আমাদের এখান থেকে 300-400 কোটি টাকা আত্মসাৎ হয়েছে। এই আত্মসাতের বিষয়টিকে নিয়ে বিভিন্ন মিডিয়ার মধ্যে বিভিন্ন রকম তথ্য আসলো। কেউ 187 কোটি টাকা তথ্য দিল, কেউ 200 কোটি টাকা দিল, কেউ 300 কোটি টাকা দিল। এই তথ্যগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু রেগুলেটরি অথরিটির উপরে কিন্তু ডিপেন্ড করলাম, কারণ আমাদেরকে যাচাই বাছাই করার ক্ষেত্রে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা রেগুলেটরি অথরিটি বিদ্যমান।
আমরা তো কোনো মার্কেটিং মার্কেটিং কোম্পানি না, এটি গভর্নমেন্টের একটি অর্থ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত, এফআইডি অন্তর্ভুক্ত ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটির একটি নিয়োগতান্ত্রিক প্রতিষ্ঠান। আমরা দেখলাম যে আমাদেরকে যখন বিএফআই বাংলাদেশ ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিট যখন আসলেন, তারা ওখান থেকে ইনভেস্টিগেট করলেন। আমাদের এখানে পিডব্লিউসি বলে একটা অডিট ফার্ম, ইন্টারন্যাশনাল অডিট ফার্ম, তারা আমাদেরকে রিভিউ করলেন, অডিট করলেন। সেখানে দেখা গেল তৎকালীন সময়ে আমাদের সাথে কাজ করা কিছু মানুষ তারা একটা বিষয়কে আরেকটা বিষয় হিসেবে উপস্থাপন করেছে। কিরকম? উদাহরণস্বরূপ বলি, এই বিল্ডিংটা কিন্তু আমাদের ভাড়া বিল্ডিং, এই পুরো বিল্ডিংটা হচ্ছে আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ভাড়া বিল্ডিং, যেভাবে আমাদের 2 শতাধিক বিল্ডিং ভাড়া আছে। তাহলে প্রত্যেক মাসে আপনি বাড়িওয়ালাকে যখন ভাড়া দেন, বাড়িওয়ালা কি কখনো এসে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের স্টেটমেন্টে ঢুকে দেখেছে যে তিনি ওখানে বাড়ি কেনা বাবদ এটা দেখাচ্ছে? কোন বাড়িওয়ালা দেখতে পাবে? কোন বাড়িওয়ালা দেখতে পাবে যে আপনি যিনি ভাড়া দিচ্ছেন তিনি তার বুকস অফ অ্যাকাউন্টস এর মধ্যে কি হিসাবে পোস্টিং দেন? এটা তো জানার কথা না, বাড়িওয়ালা জানার কথা। পয়েন্টে ক্লিয়ার পাচ্ছি না, আপনারা ক্লিয়ার হয়ে গেলেন আজকে, কারণ পোস্টমর্টেম জানতে হবে আপনাদেরকে। আমাদেরকে প্রত্যেক বিল্ডিং এ আমরা কিন্তু ভাড়া দিই, তাহলে ভাড়াটিকে ভাড়া হিসেবে অ্যাকাউন্টস অফ প্রিন্সিপালে দেখার কথা না? আমাদের তৎকালীন সময়ে কিছু অসৎ ব্যক্তি তৎকালীন সময়ে আমাদের এটিকে দেখিয়েছে আমাদের বিল্ডিং ক্রয় করা, তাহলে সেটি কনভার্ট হয়ে গেল কিসে? অ্যাসেটে, রাইট? একটা হচ্ছে ভাড়া হচ্ছে লাইব্রেরি, ইউ আর পেইং, ইউ পে দ্যাট অ্যামাউন্ট। পরিবর্তে যদি আপনি এটিকে বাড়ি ক্রয় বাবদ দেখান তাহলে কি দেখাবে? অ্যাসেট। তাহলে অ্যাসেটের দিকে পাল্লা ভারী হবে। এই জায়গায় যখন এই অনিয়মটি করলেন বা তারা করলেন, সেই অনিয়মের কিছু নথি তারা কিন্তু আমাদের রেগুলেটরি অথরিটির কাছে হ্যান্ডওভার করে ষড়যন্ত্র করলেন কি? মোস্তফা গোলাম কুদ্দুস স্যারের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে আসলেন। কি অভিযোগ করলেন? তিনি বাড়ি ভাড়ার বাবদ, বাড়ি ভাড়াকে বাড়ি ক্রয় বাবদ হিসেবে কেনার পরেও তিনি এটিকে অস্বীকার করছেন এবং এটি আত্মসাৎ হিসেবে দেখান। শুরু হয়ে গেল যুদ্ধ। আমরা যতগুলো অডিট ফার্মকে অ্যালাউ করেছি, পিডব্লিউসি থেকে শুরু করে, তারা যখন এসে আমাদের সিস্টেমের মধ্যে তারা যে ইনফারেন্সগুলো বা ডিফারেন্সগুলো করেছে, এগুলো যখন প্রমাণ করে আমাদের কাছে দেয়া শুরু করলো, তখন কিন্তু আমরা এগুলোকে আমাদের রেগুলেটরি অথরিটির কাছেও হ্যান্ডওভার করা শুরু করলাম। কিন্তু যুদ্ধটা তো ছিল, আমি আপনাদের প্রথমেই বললাম, যুদ্ধটা ছিল অসম যুদ্ধ, যুদ্ধটা ছিল সত্যের বিপরীতে যুদ্ধ। আমরা যতবার তাদেরকে প্রমাণ করার চেষ্টা করেছি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের একটি গ্রাহকের দাবি নিষ্পত্তি কিন্তু পেন্ডিং নাই, এটি কিন্তু অন্যান্য লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে একটি মেজর ইস্যু। প্রত্যেকটি লাইফ ইন্স্যুরেন্সে, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ছাড়া প্রত্যেক লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু আইডিআর এর ওখানে সালিশে যেতে হয় প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে। কেন? গ্রাহকের কমপ্লেন, টাকা পাচ্ছি না। সেখানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স একমাত্র কোম্পানি যাদের কোনো গ্রাহকের কমপ্লেন আইডিআর এ আজ পর্যন্ত যায়নি। বিচ্ছিন্ন ঘটনা হয়তো আপনাদের নজরে আসতে পারে। অনেক সময় অনেক কাস্টমারকে যখন আমরা তার ক্লেম সেটেলমেন্টটাকে রিজেক্ট করি ভ্যালিড রিজনে, উনি কিন্তু অনেক সময় সংযুক্ত হতে পারেন, হয়ে কিন্তু উনি ইনফ্রাতে একটা কমপ্লেন লঞ্চ করতে পারেন না? ফর এক্সাম্পল, আমি সিআইসি দিয়েছি, ক্রিটিক্যাল ইলনেস কভারেজ। আমার যখন ক্লেম করেছি, দেখা গেল এই লোকটি যে ক্লজের আন্ডারে পাওয়ার কথা আইনতান্ত্রিকভাবে মানে নিয়মতান্ত্রিকভাবে সেটি পাননি, তখন আমাদেরকে রিজেক্ট করতে হয়। এই রিজেকশনের কারণেও কিন্তু অনেক সংযুক্ত হয়ে আইডিআর এর কাছে যেতে পারে, সেটি আলাদা বিষয়। বা এখন পর্যন্ত 2013 থেকে 2025 এর আজকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত আলহামদুলিল্লাহ বলতে পারি একটিও ক্লেম সেটেলমেন্ট পেন্ডিং নাই। এই ধারাবাহিকতা থেকে আমরা গত বছর আমরা বিভিন্ন রেগুলেটরি অথরিটির কাছে তাদের কাছে গেলাম, তারা তখন একটি অডিট ফার্মকে নির্বাচিত করলেন আইডিআর। আমরা স্বাগত জানালাম যে অডিট ফার্ম এসেছে, আলহামদুলিল্লাহ আমাদের ইনভেস্টিগেশনটি যথাযথ হবে। এবং আমি তো তখন বিজনেস এন্ডে, আমি কিন্তু তখন অপারেশন এন্ডে না। আমরাও সবাই খুশি হলাম যে ভালো একটি ফার্ম, তারা বাংলাদেশের স্বীকৃত একটা ফার্ম, বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট সম্মান অর্জনকারী প্রতিষ্ঠান। নিঃসন্দেহে তারা আমাদেরকে যাচাই বাছাই করে আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। দুঃখজনক হলো সত্যি, ঘটনা ঠিক তার উল্টো হলো। তারা সেই নির্দিষ্ট 16টি, যেটাকে আমরা টার্ম অফ রেফারেন্স বলি অডিটের ভাষায়, নির্দিষ্ট 16টি ইনভেস্টিগেশন যেটি তখনকার সময়ে মানুষদের দ্বারা তৈরি পরিপ্রেক্ষিত এবং তখনকার সময়ে
আইডিআর এর যিনি চেয়ারম্যান ছিলেন তার পৃষ্ঠপোষকতায় সেই 16টি আইটেম নিয়ে আসছে যা দিয়ে মোস্তফা মোহাম্মদ স্যারের এগেইনস্টে এলিগেশনকে এস্টাবলিশ করা যায়। আমরা কি সেটা মেনে নিতে পারি? আমরা মেনে নেইনি। আমরা মেনে নেইনি এবং আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা এফআইডি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ডিভিশন, আমরা ডিসে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সহ প্রত্যেকটি রেগুলেটরি অথরিটির কাছে লিখিত প্রতিবাদ জানিয়েছি যে বাংলাদেশের একমাত্র লাইফ ইন্স্যুরেন্স যেটি ইআরপি দ্বারা নিয়ন্ত্রিত এবং যেটির মধ্যে গ্রাহক সেবা 100তে 100% মেনটেন হচ্ছে এরকম একটি কোম্পানি এগেইনস্টে আমরা কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। সো আমরা চাই এটি সঠিক তদন্ত। এই বিষয়ের উপর যখন আমরা আমাদের স্ট্যান্ড তৈরি করলাম, আমরা আইডিআরতে গেলাম, আমরা আইডিআর ঘেরাও করলাম, আইডিআর এর অনৈতিক অবস্থান থেকে আইডিআর এর চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করলাম। 5 আগস্টের আগে আপনারা জানেন বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু হোস্টাইল টেকওভার, যেটাকে বলে অনৈতিক অধিগ্রহণের পরিকল্পনা, যেমনটি এসআর নামে একটি গ্রুপের নাম আপনারা জানেন, বাংলাদেশের বহু ব্যাংকে কিন্তু তারা অধিগ্রহণ করে নিয়েছিল 5 আগস্ট 2024 আগে। এখন কি তারা আইনের আওতায় আসছে না? এখন তারা বিচারের আওতায় আসছে না? আপনারা কি খবরের কাগজে তাদের নাম দেখতে পাচ্ছেন না? একই রকম ভাবে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এগেইনস্টেও এরকম কি অধিগ্রহণের অনৈতিক পরিকল্পনা বাস্তবায়নকে বাধাগ্রস্ত করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের 32,000 এজেন্ট পার্টনার। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের 32,000 এজেন্ট পার্টনার এটিকে বাধাগ্রস্ত করেছেন কেন? কারণ তারা চেনে তাদের কোম্পানি অনৈতিক অবস্থানে নেই, কারণ তাদের কোনো গ্রাহক ক্লেমের জন্য পেন্ডিং নেই, তাদের কোনো ব্যক্তিগত ক্লেম অথবা কোনো পাওনা কোম্পানির পেন্ডিং রাখা যায়। তখন আমরা তীব্র আন্দোলনের মাধ্যমে এই সত্যতার মাধ্যমে বর্তমানে সেপ্টেম্বর, গত বছরের সেপ্টেম্বরে বর্তমানে যে ইন্ট্রিম বোর্ড যেটি ফর্ম করে দিয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে, এফআইডি সেকশন থেকে 3 জনের সমন্বয়, একজন অবজারভার আছেন যিনি একজন এডিশনাল সেক্রেটারি, আর 2 জন আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা প্রাক্তন এডিশনাল সেক্রেটারি অথবা ফুল সেক্রেটারি হিসেবে আছেন। সেখান থেকে 2 জন ব্যক্তিকে নির্বাচন করা হয়েছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং চেয়ারম্যান, এবং একজন অবজারভার, এই 3 জন এবং 7 জন আমাদের বোর্ডের 7 জন মেম্বারকে নিয়ে এই টোটাল 9 জন ডিরেক্টরস এবং একজন অবজারভারকে নিয়ে আমাদের সেপ্টেম্বর থেকে কিন্তু নতুন জার্নি শুরু হয়েছে। এবং এই জার্নির রেজাল্ট হিসেবে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের যতগুলো জায়গায় আমাদের দৃশ্যপটে যেসব জায়গাগুলোতে আমাদের আরো গুড গভর্নেন্সের প্রয়োজন আছে বলে আমরা মনে করেছি, বোর্ড মনে করেছে, এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান যিনি ইন্টারিম বোর্ডে আছেন তিনি তার নেতৃত্বে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এবং গত বোর্ড মিটিং এর মধ্যে তিনি স্পষ্টভাবে উল্লেখ করে বলেছেন, আমরা গতবার যখন আসার সময় এসেছিলাম তখন আমরা যে পারসেপশন নিয়ে সোনালী লাইফ সম্পর্কে জেনেছিলাম, আমরা দায়িত্বহীন ভাবে বলতে পারি সোনালী লাইফ ইন্স্যুরেন্স উড বি দ্য নাম্বার 1 কোম্পানি ইনশাআল্লাহ। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের যে এলিগেশনটা তারা দেখে শুনেছিল, ভেতরে এসে তারা সেই এলিগেশনের রিফ্লেকশন পায়নি। তাহলে ওই ষড়যন্ত্র মোকাবেলার মাধ্যমে কিন্তু আজকে এখানে আমরা গর্বের সাথে দাঁড়িয়ে বলতে পারি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট পার্টনাররা দুষ্কৃতিকারী না, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট পার্টনাররা কাস্টমারের টাকা আত্মসাৎ করে না, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড অফ ডিরেক্টরসরাও গ্রাহকের টাকা আত্মসাৎ করে না। সেইটি প্রমাণ করার উদ্দেশ্যে আমাদের কিন্তু গত বছরের উদ্যোগের বাস্তবায়নে আজকে কিন্তু সফলতার সাথে 2024-এ 800 কোটি টাকা, 799 কোটি সামথিং টাকা দিয়ে আমরা আমাদের 2024-এর বিজনেস ক্লোজ করতে পেরেছি সফলতা। এই আপনাদের জন্য এখন আমাদের বক্তব্য হচ্ছে একটু স্পষ্ট, সেটি হচ্ছে 2025 হচ্ছে আমাদের অত্যন্ত চ্যালেঞ্জিং ইয়ার। আমরা আইনগত যত রকম বিষয় আছে, যারা একটি অন্যায়ের সাথে ব্যক্তিগুলো জড়িত ছিলেন তাদের এগেইনস্টে সমস্ত আইনি ব্যবস্থা প্রক্রিয়া অলরেডি আমরা আমাদের মানসিক মামলা করেছি, অলরেডি আমরা আইনগতভাবে যাদের যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো আমরা অলরেডি দিয়েছি, এবং জানেন যে এগুলো একটা সময় সাপেক্ষ। ভুল করে তো একটা কেসের রিকনভিকশনে আমরা কিন্তু রিকভারি করতে পারি না, এটা প্রক্রিয়াগত বিষয় না। বাট আমরা যেটা করতে পারছি সেটি হচ্ছে প্রত্যেকটি সোনালী লাইফ ইন্স্যুরেন্সের গুড গভর্নেন্সের যে রিফ্লেকশন করা দরকার, বর্তমান ইন্ট্রি বোর্ড এবং বর্তমান আইডিআর এর যে টিম, এখন কিন্তু আইডিআর এর 4 জন মেম্বারই কিন্তু নতুন রিক্রুটেড মেম্বার, ইনক্লুডিং চেয়ারম্যান যিনি আছেন আসলাম স্যার, তিনিও নতুন রিক্রুটেড। সো দ্যাট
তৎকালীন সময়ে অন্যায়ের সাথে জড়িত যারা ছিলেন তাদের সবাইকে কিন্তু ইসরা থেকে বহিষ্কৃত করা হয়েছে। তো ইসরা এখন সম্পূর্ণ রকম নিরপেক্ষভাবে একটা রেগুলেটরি অথরিটি হিসেবে আমাদেরকে কিন্তু সহযোগিতা করে যাচ্ছে এবং আমাদের বোর্ড কিন্তু আইডিআর এবং এফআইডি সহযোগিতায় আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে আমরা বিনিয়োগ করতে পারি, কিভাবে আমরা সরিয়া মেইনটেইন করতে পারি, কিভাবে আমরা গ্রাহকের সেবাকে আরো ত্বরান্বিত করতে পারি, কিভাবে আমরা ভবিষ্যতে কোন কোন পলিসি সেট করলে, কত মেয়াদের পলিসি সেট করলে আমরা আমাদের গ্রাহকের সর্বোচ্চ মুনাফা এবং এজেন্টের সর্বোচ্চ বেনিফিট দিতে পারবো, সেগুলো কিন্তু অলরেডি আমরা কার্যকারিতায় দিয়েছি। আপনারা জানেন নিশ্চয়ই যে আমরা 2024 এর যে সেলস পলিসি ছিল সেই সেলস পলিসি বর্তমানে বিজনেস সাপোর্ট অ্যালাউন্স 2025 এটি কিন্তু এইবার এককভাবে কোনো ডিরেক্টরস, এককভাবে কোনো এমডি, এককভাবে কোনো ম্যানেজার কেউ কিন্তু ডিসাইড করেনি। একটি নিরপেক্ষ কমিটি করে দেওয়া হয়েছিল যেখানে ব্রাঞ্চ ম্যানেজারদের পক্ষ থেকে প্রায় 49 জন ব্রাঞ্চ ম্যানেজার্স, বোর্ড ডিরেক্টরস এবং আমাদের কমিটি করে দেওয়া হয়েছিল, তারা সমস্ত যাচাই বাছাই করে এই বিজনেস সাপোর্ট অ্যালাউন্স 2025 কে অ্যাপ্রুভ করেছে এবং এই 25 এর যে অ্যালাউন্সের যে দিক নির্দেশনা আছে সেখানে একটি বিশেষ বিষয় আছে, আমরা 10 বছর ন্যূনতম 10 বছর বা তার উপরের পলিসিগুলো বিক্রি করার দিকে দৃষ্টি আকর্ষণ করছি। কেন? বিকজ অফ 10 বছরের নিচের পলিসিতে যে যখন সুযোগ সুবিধা আমরা এর আগে দিয়ে ফেলেছি সেটি আমাদের ক্ষেত্রে যাচাই পূর্বক করা হয়নি বিধায় সেই পলিসিতে যে পরিমাণ লভ্যাংশ বা যে পরিমাণ লাভ বা যে পরিমাণ খরচের অনুমোদন আইডিআর ছিল সেটি কিছুটা প্রতিপাদনে আমরা ব্যর্থ হয়েছিলাম। আমরা 2025 এর 1 জানুয়ারি থেকে নির্দেশনা অনুযায়ী আমরা সম্পূর্ণ আইডিআর এর অ্যালাউবল এক্সপেন্স, অর্থাৎ আপনি একটি পলিসি বিক্রি করলে প্রথম বছরের প্রিমিয়াম থেকে কত মেয়াদের পলিসিতে কত টাকা পর্যন্ত খরচ করতে পারবেন এটি একটি প্রবিধান ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি থেকে স্পষ্টভাবে দেওয়া আছে গাইডলাইন। আমরা 2025 এর বিজনেস সাপোর্ট অ্যালাউন্সকে সম্পূর্ণরূপে আইডিআর এর নীতিমালা মোতাবেক সাংগঠনিকভাবে আমরা তৈরি করেছি যাতে প্রত্যেকটি বিষয় থেকে ইসরার নিয়ম প্রতিপালনে আমাদের কোনো ব্যর্থতা না থাকে, সো দ্যাট আমরা আমাদের গ্রাহকের আগেও যেরকম কাস্টমারদেরকে আমরা টাকা প্রতিশ্রুতি মোতাবেক দিতে পেরেছিলাম, আমরা দায়িত্বহীন কণ্ঠে আপনাদেরকে নিশ্চিত করতে চাই 2025 এর 1 জানুয়ারি থেকে যে সেলস পলিসি বা আমরা বিজনেস সাপোর্ট অ্যালাউন্স দিয়েছি এবং যে সুযোগ সুবিধা গ্রাহককে আমরা দিচ্ছি এবং আমরা যে নীতিমালার আওতায় এসেছি, ইনশাআল্লাহ সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কোনো গ্রাহক ইনশাআল্লাহ তার পেমেন্ট পাওয়াতে কোনো বাধা থাকছিল না, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবে না। আর এজেন্ট হিসেবে আপনারা যে সুযোগ সুবিধা পেতেন সেখানে কিছু কিছু জায়গায় খুব সামান্য কিছু সংশোধন নিয়ে আসা হয়েছে যাতে আপনি সাস্টেনেবল বিজনেস করতে পারেন। আপনার যাতে অতিরিক্ত টাকা বা অ্যালাউবল এক্সপেন্স আমি মধ্যে 100 এখন চলে এসেছি, তো আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আমাদের অ্যালাউবল এক্সপেন্সের বাইরে আমরা যেমন খরচ করছি না, তেমনি আমরা গ্রাহকের যেমনটি প্রশ্ন করেছেন অনেকে কোনো প্রশ্ন থাকতে পারে যে আমরা যে ভবিষ্যতে আবার সমস্যায় পড়বো না সেটি আপনারা নিশ্চিত করতে পারবেন কিনা। যে নীতিমালার আওতায় আমরা এখন এসেছি, যে নীতিমালা প্রণয়ন হয়েছে, যে বোর্ড ইন্ট্রি বোর্ডের দিক নির্দেশনা আছে, আইডিআর এর যে গাইডলাইন আছে, ইনশাআল্লাহ আমি আসল এবং মার্কেটের মধ্যের বক্তা তাদেরকে গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ আমরা সমস্যায় পড়বো না। তবে একটা বিষয়, একটি ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ক্যাশ ফ্লো। আপনারা নিশ্চয়ই রিসেন্টলি গত 5 আগস্টের পরে খেয়াল করেছেন অনেক ব্যাংক আছে তাদের কাউন্টারে কিন্তু চেক ডিসঅর্ডার করছে, রাইট? এটা কি দেখেছেন? এই কথা কি সত্য তো? यस। এর অন্যতম কারণ কিন্তু হচ্ছে গ্রাহকের অনাস্থা। গ্রাহক যদি তার টাকা জমা দেওয়া বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো ব্যাংক নাই যে ব্যাংক কন্টিনিউ করতে পারবে, কারণ গ্রাহকের জমাকৃত টাকা দিয়ে কিন্তু ব্যাংক চলে। কি আমার কথা কি ক্লিয়ার আপনাদের কাছে? আপনি খেয়াল করে দেখেন বহু মানুষ ব্যাংক থেকে টাকা তুলে বাসায় রেখে দিয়েছে, হাজার হাজার কোটি টাকা কিন্তু মানুষ বাসায় ফেলে রেখে দিয়েছে। অর্থনীতির টাকার ভ্যালুসিটি অফ মানি বলে যেটাকে, অর্থাৎ আপনার টাকা রোল আউট করলে কিন্তু টাকার উপযোগিতা তৈরি হয়। টাকা কিন্তু একটা কাগজের শুধু একটা সিম্বল না, এটির একটি উপযোগিতা আছে। গ্রাহক যদি ব্যাংকে টাকা জমা না দেয় আর সেই ব্যাংক যত শক্তিশালী ব্যাংক থাকুক সে কিন্তু তার ব্যাংকিং যেমন চালাতে পারে না। তেমনি মনে রাখতে হবে আমাদের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু গ্রাহকের প্রিমিয়াম দিয়ে চলি।
সো দ্যাট আমাদের সাথে যারা পলিসি খুলবে তাদের নিয়মিত প্রিমিয়াম সংগ্রহ করাটা কিন্তু আমাদের সবচেয়ে বড় টার্গেট। অর্থাৎ আপনার পার্সেন্টেজ, আপনার যদি রিনিউয়াল পার্সেন্টেজ ঠিক থাকে, আপনার যদি ডেফার্ড বা ফার্স্ট ইয়ার পার্সেন্টেজ যদি ঠিক থাকে, তাহলে কোনোদিন ইনশাআল্লাহ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোনোদিন সমস্যায় পড়বে না। এই জন্য আমি বিনীতভাবে আপনাদের কাছে ক্লিয়ার রাখবো, আপনারা আপনাদের ওপেনিং করা যে পলিসিগুলো আছে, যেগুলো রিনিউয়ালে চলে গেছে অথবা যেগুলো ডেফার্ডে আছে, অথবা আপনি ভবিষ্যতে যে পলিসিগুলো খুলবেন, গ্রাহকের সাথে স্বচ্ছতার সাথে গ্রাহকের বেনিফিটস কত পাবে, গ্রাহক আনুমানিক এটা থেকে লাভ কি পাবে, গ্রাহক এটা কি কি সুযোগ সুবিধা পাবে, সমস্ত কিছু পরিষ্কারভাবে বুঝিয়ে একটি বিনিয়োগ তার হাতে তুলে দেন, সো দ্যাট আপনার প্রিমিয়াম কালেকশন যাতে অব্যাহত থাকে। আর আপনার প্রিমিয়াম কালেকশনের ক্ষেত্রে যদি অব্যাহত প্রিমিয়াম কালেকশন থাকে, আমাদের পার্সেন্টেজ যেটি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বাংলাদেশের রেকর্ড পরিমাণ ছিল 2024 বা 23 পর্যন্ত, সেটি হচ্ছে আমাদের 85% এর উপরে কিন্তু আমাদের কালেক্টেড প্রিমিয়ামের পার্সেন্টেজ ছিল নেশন ওয়াইড। এটি কিন্তু ইন্স্যুরেন্সের একটি অভাবনীয় একটা সফলতা। আমরা চাই সেটি কিছুটা নিচে চলে এসেছে, যেহেতু আমরা গত এক বছর ক্রাইসিস হ্যান্ডেল করেছি। আমরা এই বছর আমাদের ফার্স্ট ইয়ার প্রিমিয়াম বিজনেসের টার্গেটকে আমাদের প্রায়োরিটি দিতে হবে, তেমনি আমাদের রিনিউয়াল বিজনেস প্রিমিয়ামের কালেকশনের টার্গেট আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি 80 এর উপরে পার্সেন্টেজ আমাদের কালেকশন নিয়ে নিতে পারি, সবাই যার যার এখানে এফএফটি তার পার্সেন্টেজ 80 উপরে নিতে পারেন, আপনি যদি ইউনিট ওয়াইজ যদি 80% টার্গেট নিতে পারেন, আপনি যদি ব্রাঞ্চ ম্যানেজার ওয়াইজ নিতে পারেন, আপনি যদি ব্রাঞ্চ ওয়াইজ নিতে পারেন, আপনি যদি কান্ট্রি ওয়াইজ নিতে পারেন, আপনি 80 উপরে 85 উপরে যদি আমার পার্সেন্টেজ আবার ফেরত যায়, আমরা কাস্টমারকে সর্বোচ্চ লভ্যাংশ নিয়মিত ফেরত দিতে পারবো, তার টাকাও টাইমে ফেরত দিতে পারবো, সো দ্যাট প্রত্যেক এফএকে ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ডিরেক্টরস, ডিএমডি সবার কাছে বিনীত অনুরোধ, গ্রাহককে আপনারা পলিসি বুঝিয়ে বিক্রি করবেন। পলিসি যাতে কাস্টমার বুঝে ইনভেস্টমেন্ট করে, কাউকে জোর করে মিস ইনভেস্টমেন্ট করাবেন না, সো দ্যাট তিনি যাতে একটা প্রিমিয়াম দিয়ে যদি বন্ধ করে দেন, তাহলে কিন্তু সেইখানে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই। একটা হচ্ছে ওই গ্রাহক যদি এক বছরের প্রিমিয়াম দিয়ে আর পলিসি না কন্টিনিউ করেন, তাহলে এই পলিসি থেকে কিন্তু গ্রাহক তার মৃত্যুকালীন কোনো সুযোগ সুবিধা পান না। তাহলে ওই এলাকার মধ্যে বদনাম ছড়াবে যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স মৃত্যু দাবি পরিশোধ করে না, অথচ 2 বছর ন্যূনতম না পরিশোধ করলে পেইড আপ ভ্যালু আসে না। আর পেইড আপ ভ্যালু না আসলে আমরা কিন্তু পুরো টাকা কাস্টমারকে পরিশোধ করতে পারি না। সো দ্যাট গ্রাহককে আমরা যদি বুঝিয়ে বলতে পারি যে তিনি আর্থিকভাবে সমস্যা আছেন, ন্যূনতম 24 মাস যাতে তিনি চালায়, তিনি স্থগিত করতে চান, স্থগিত করার আইনগত বৈধতা আছে। 3 বছরের আগে তিনি পলিসি ভাঙাতে পারেন না, এটি প্রথমে বলে দেন আপনি, এটি পলিসি খোলার পরে বলেন না। কারণ অনেক গ্রাহক আছে ব্যাংকের সাথে তুলনা করে দেন, ব্যাংকে কিন্তু কোনো ঝুঁকি যেহেতু নেন না, কিন্তু যে কোনো সময় এফডিআর এর রেটের থেকে সেভিংস এর রেটের যে পার্থক্য থাকে, তারা সেভিংস এর আপনাকে এফডিআর ভাঙিয়ে দেয় করতে দেয়। কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু বিনিয়োগ, ইন্স্যুরেন্স কিন্তু একটি নির্দিষ্ট সময়ের বিনিয়োগ। আপনি আমাকে প্রথম বছরের প্রিমিয়াম যা দেন, আইনগতভাবে ইন্টার রুলস অনুযায়ী সেখানে পলিসি মেয়াদ এবং ওই পলিসি ফ্যাসিলিটির উপরে যে অ্যাপ্রুভাল ফ্যাসিলিটি থাকে, সেই অনুযায়ী কিন্তু আমরা সর্বোচ্চ 90% পর্যন্ত খরচ করতে পারি পলিসির মেয়াদ অনুযায়ী, সর্বোচ্চটা বললাম। এখন ওই বছরে আমি পলিসি খরচ করে ফেলেছি, উনি আর প্রিমিয়াম সেকেন্ডারি রিনিউয়াল দিল না, তাহলে কোম্পানি কিভাবে গ্রাহকের টাকা ফেরত দেবে? আইনগতভাবে বৈধভাবে ফেরত দেওয়ার সুযোগ নেই। দ্বিতীয় বছরের প্রিমিয়াম দিয়েছেন, 2 বছর জমা হয়েছে, তৃতীয় বছরে ভাঙাতে এসেছে, সারেন্ডার ভ্যালু নিয়ে অনেক সময় কনসার্ন আসে যে সারেন্ডার ভ্যালু ক্যালকুলেশন কি কেমন হয়। আপনি জানেন যে আমরা কিন্তু পলিসি ওয়াইজ আমাদের 2 ধরনের পলিসি আছে, যেমন 16 নাম্বার প্ল্যান 60 5 বছর মেয়াদে থেকে স্টার্টআপ আছে, 5 বছর মেয়াদে থেকে আমরা 10-12 বছর পর্যন্ত বিক্রি করি। কিন্তু এই পলিসিতে কিন্তু আপনি খেয়াল করে দেখেন মাসিক কিস্তি আমরা জমা নিই, এবং এই পলিসিতে কিন্তু আমরা জমাকৃত প্রত্যেক বছরের প্রিমিয়ামের উপরে প্রত্যেক বছর 4 থেকে 5% লভ্যাংশ দিই। কিন্তু আমি আবার যদি 13 নম্বর এবং 1 নম্বর এবং 8 নম্বর পলিসিতে যাই, যেটি 10 বছর মেয়াদী, এটিও কিন্তু ডিপিএস এর মতো প্রোডাক্ট, কিন্তু ওই পলিসিগুলোতে কিন্তু আমরা প্রত্যেক বছর গ্রাহকের প্রিমিয়াম যতই জমা দেই, আমরা কিন্তু লভ্যাংশ দিয়ে থাকি ফিক্সড ভ্যালুর উপরে। তাহলে যেসব পলিসিতে ফিক্সড ভ্যালুর উপরে লভ্যাংশ দেওয়া হয়, সেসব পলিসি 2 বছর ন্যূনতম চালানোর পরে যদি 3 বছরে ভাঙাতে আসেন, কখনো যে তার লস হবে, এটি আপনি প্রথমেই বলে দেন। তবে যদি প্রথমে বলে দেন, তাহলে কোনোদিন তার সাথে আপনার মনোমালিন্যতা হবে না। এবং আপনি বলতে পারেন কত পাবে, এই পাওয়ার বিষয়টি কিন্তু একটি অ্যাকচুয়াল হিসাব কিতাবের ব্যাপার আছে। আমি মুখস্থভাবে আপনাকে বলতে পারবো না
যে একটা 13 নম্বর প্রোডাক্ট 2 বছর চালানোর পরে স্থগিত হয়ে গেল, 3 বছরের সময় এসে ভাঙালে তিনি কত টাকা পাবে বা কত টাকা কাটতে যাবে, এই ক্যালকুলেশন তিনি করেন। তিনি আমাদের অ্যাকচুয়ালি তিনি প্রত্যেক বছর আমাদের একটা ভ্যালুয়েশন রিপোর্ট দেন, অর্থাৎ এই বছর আমরা কত টাকা প্রিমিয়াম কালেক্ট করেছি, আমরা কত টাকা খরচ করেছি, আমরা কত মেয়াদের বীমা বিক্রি করেছি, এই সমস্ত ক্যালকুলেশন করে তিনি একটা ভ্যালুয়েশন রিপোর্ট দেন। ওই ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী 2 বছরের জমাকৃত পলিসি হোল্ডারদের ক্ষেত্রে 3 বছরের সময় ভাঙাতে আসলে কত টাকা কাটা যাবে সেটি কিন্তু অ্যাকচুয়াল রিপোর্টের বেসে দেবে। আমরা কিন্তু আগাম করে বলতে পারবো না যে আগামী বছর যদি 2 বছর পরে ভাঙায় তাহলে তার কত ভ্যালুয়েশন আসবে। আমরা তো ভ্যালুয়েশন প্রত্যেক বছর যেহেতু করি, ওই ভ্যালুয়েশন রিপোর্ট বছরের সময় ভাঙালে আপনি ভাঙাতে পারবেন, কিন্তু অবশ্যই একটা লস হবে। কারণ আপনি খেয়াল করে দেখেন আমরা জমিতে যখন বিনিয়োগ করি 10 বছর বা 12 বছরের কিস্তি দিতে, খেয়াল করে দেখেন আমরা কিন্তু যদি 1 বছর পর 2 বছর পরে কোনো কারণে আমরা ডিসকন্টিনিউ করি, আমাদের কিন্তু 10, 15, 20% কিন্তু অনেক সময় ডিডাকশন করে দেয়। ল্যান্ড আর ল্যান্ড প্রপার্টি, ইয়েস অর নো? ল্যান্ড প্রপার্টি করে কিনা? আমার কথা বোঝা যাচ্ছে নাকি? ল্যান্ড প্রপার্টি আমরা ডিডাকশন করে এখন চুক্তিতে লেখা থাকে যে আপনি যদি আরটিআই কে ভাঙিয়ে ফেলেন তাহলে আপনার এক অংশ আপনাকে ডিডাকশন করবে। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইন্স্যুরেন্স কিন্তু আপনি প্রথম দিন থেকে যেটা আমাকে প্রিমিয়াম দিয়েছেন, আমি কিন্তু আপনার মৃত্যু দাবি পরিশোধের রেকর্ড আমি কমিটেড হয়ে গেছি, সেই অনুযায়ী কিন্তু আমি সমস্ত খরচ করেছি। হঠাৎ করে আমি 2 বছরের সময় যদি ভাঙান তাহলে আমার যে ক্যালকুলেশন ভ্যালুয়েশন আসবে তাতে আপনি অবশ্যই লুজার হবেন। তো আমরা সম্মানিত এফআই ইউনিভার্সাল ট্রান্সফারদেরকে রিকোয়েস্ট করব প্রাথমিকভাবে গ্রাহকদেরকে প্রাথমিক তথ্য দেওয়ার সময় ইন্স্যুরেন্স এবং ব্যাংকের পার্থক্যটা যেমন বলবেন, তেমনি ইন্স্যুরেন্সে আর্লি ভাঙালে তিনি লস হবে, তার লস হবে এই কথাটি আপনারা স্বীকার করবেন, তাহলে থেকে গ্রাহক আপনাকে কিন্তু কমপ্লেন করবে না। আর লাস্টের দিকে আমি যদি আপনাদেরকে বলবো যে 2025-এ আমরা যে গুড গভর্নেন্সের প্ল্যানিংগুলো নিয়েছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের শরিয়া মোতাবেক ইনভেস্টমেন্টগুলোকে আমরা এখন 100% শরিয়া মোতাবেক ইনভেস্টমেন্টে ট্রান্সফরমের সিদ্ধান্ত নিয়েছি এবং ইনশাআল্লাহ এই বছর থেকে আমাদের সম্পূর্ণ বিনিয়োগটাই আমরা শরিয়া বান্ধব বিনিয়োগ হিসেবে নিয়ে আসতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা জানেন যে আমাদের যে নিয়মতান্ত্রিক শরিয়া বোর্ড আছে, এই শরিয়া বোর্ডে আজ পর্যন্ত কিন্তু একজন ব্যক্তি যার নাম হচ্ছে মুরাকিব নামে একজন ব্যক্তি থাকে, তিনি ইন্স্যুরেন্স বিশেষজ্ঞ, যাকে নিয়োগ দেওয়া হয় কোম্পানিতে বিভিন্ন রকম আমাদের শরিয়া মোতাবেক পরিচালনার জন্য পরামর্শ দেন। আমরা অলরেডি 1 মার্চ থেকে মুরাকিব জয়েনিং অলরেডি দিয়ে দিয়েছি, যিনি আগামী ব্রাঞ্চ ম্যানেজার মিটিং থেকে আমাদের ব্রাঞ্চ ম্যানেজারদের যে আপনাদের মাধ্যমে যে প্রশ্নগুলো আসবে শরিয়া তান্ত্রিক প্রশ্ন যেগুলো আসবে শরিয়া মোতাবেক, সেই শরিয়া প্রশ্নের উত্তর আমাদের একজন মুরাকিব থাকবে, তিনি নিয়মিত দেবেন। আমরা আমাদের বিনিয়োগের ক্ষেত্রে যেসব ব্যাংকগুলোতে আমরা রিস্ক বেশি ফিল করছি, যেসব ব্যাংকগুলো প্রবলেম ব্যাংক আছে, আমরা সেই সব ব্যাংকগুলো থেকে নিয়মিতভাবে আমাদের অর্থগুলোকে স্থানান্তর করার উদ্যোগ গত সেপ্টেম্বর থেকে নিয়েছি। আমরা অলমোস্ট 50 to 60% ট্রান্সফার করে ফেলেছি, 40% ট্রান্সফার আমাদের বাকি আছে। এইগুলো আমরা সময়টা দিতে হবে, আমাদের এরিয়াগুলো ম্যাচ করে আমরা ট্রান্সফার করে আমরা আমাদের সেন্ট্রাল ব্যাংকগুলোতে নিয়ে চলে আসবো। এছাড়া আমাদের যে বড় একটি পরিকল্পনা সেটি হচ্ছে এই বছরে আমরা চেষ্টা করছি, এই বছরে আমাদের ক্লেম সেটেলমেন্টের একটি বড় প্রেসার আছে। আপনারা জানেন যে আমরা গত বছর তার আগের বছর একটি প্রোডাক্ট আমরা সেল করেছিলাম, তার নাম কিউএসআই, কুইক সেভিংস ইন্স্যুরেন্স প্ল্যান। এই প্রোডাক্টের মেয়াদ ছিল কিন্তু 2 বছর মেয়াদ। এই প্রোডাক্টটিতেও আমরা কিছু ভুল ক্যালকুলেশনের কারণে কিন্তু আমাদেরকে বেশ কিছু ফাইনান্সিয়াল কম্পেনসেশন, ওভার কম্পেনসেশন বা ওভার অ্যালাউন্ড এক্সপেন্স কিন্তু আমরা করে ফেলেছি, যে কারণে কিন্তু গত বছর থেকে আমরা এই প্রোডাক্টটিকে আমাদের সমস্ত কন্টেস্ট এবং ফ্যাসিলিটি থেকে কিন্তু বের করেছি। বাট কোন কাস্টমার যদি চায় তারপরে এটি কিনতে বা এটি বিনিয়োগ করতে, আপনারা বিনিয়োগ করতে পারেন, বিকজ ওটা দিয়ে আপনি কাস্টমারকে অনবোর্ড করলেন, পরবর্তীতে আপনি 10 বছর মেয়াদি পলিসি কি করতে পারেন। আমরা চেষ্টা করছি গ্রাহকদেরকে আরো বেশি নতুন ফ্যাসিলিটি দেওয়া যায় কিনা। আমাদের যে পলিসিগুলো আছে, আমাদের প্রায় 26-27টি প্রোডাক্ট আছে, কিন্তু আমরা কিন্তু ঘুরে ফিরে দেখা যাচ্ছে সবাই কম বেশি 5 থেকে 7টা প্রোডাক্ট বিক্রি করে, এর বাইরে আমাদের প্রোডাক্টগুলো সেল করা উৎসাহিত করি না। আমরা চেষ্টা করছি যে প্রোডাক্টগুলো আছে এবং যে প্রোডাক্টগুলো চাহিদা আছে, অলরেডি আমাদের ব্রাঞ্চ ম্যানেজারের মাধ্যমে, আমাদের ডিরেক্টরের মাধ্যমে আমরা কিছু প্রোডাক্টের চাহিদাপত্র পেয়েছি। আমরা আগামী সেকেন্ড কোয়ার্টার থেকে এই প্রোডাক্টগুলোকে নিয়ে আমরা আবার রিভ্যাম্পিং বা আমরা রেনোভেশনের প্রসেস স্টার্ট করব, সো দ্যাট আরো কিছু চমৎকার প্রোডাক্ট আপনাদেরকে সেল করতে দেওয়া যায় কিনা, যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের প্রিভিয়াস ইয়ারের যে ক্ষতি হয়ে গেছে, ব্যবসায়িকভাবে যে ক্ষতি হয়ে গেছে,
গ্রাহকের যে পরিমাণ স্যানিটাইজেশন দিতে পারেনি, ইনশাআল্লাহ আশা করি এই বছর আমরা সেগুলোকে আপনাদের সামনে দিতে পারবো। আর নিশ্চিতভাবে ব্যবসা করেন, 2025 এর আমাদের টার্গেট হচ্ছে 1200 কোটি টাকা। এটি হবে তো ইনশাআল্লাহ? আজকে হবে এই 1200 কোটি টাকা হওয়ার জন্য আমরা এবং আমাদের যে ডেফার ওটার ক্ষেত্রে কিন্তু আমরা একটা ইকুইলিব্রিয়াম একটা ক্যাপাসিটি ডেভেলপ করতে চাই। যেমন আমাদের ন্যূনতম টার্গেট হচ্ছে কোটি টাকা যাতে আমরা ফার্স্ট ইয়ার প্রিমিয়াম কালেক্ট করি। 500 কোটি টাকার ফার্স্ট ইয়ার প্রিমিয়াম কালেক্ট করতে হলে গত বছর আমাদের যে ক্লিয়ার হয়েছে, গত বছর কিন্তু আমরা ব্যবসায়িকভাবে যে চ্যালেঞ্জের মধ্যে ছিলাম, আমাদের ক্লিয়ারের সংখ্যা কিন্তু কম হয়েছে। কিন্তু আজকে আমি একটি তথ্য জানলাম যে সবচেয়ে জানুয়ারি মাসে যে টিমের ক্লিয়ার বেশি হয়েছে সেই টিম হচ্ছে এই টিম। আমি তাদের মাধ্যমে আশাবাদ দেখতে চাই যে এই বছর যে গত বছর যা ক্লিয়ার করেছেন ঠিক তার ডাবল ক্লিয়ার যাতে এই বছর হয়। তথ্য ছাপা ছিল, প্রকাশ করছিল, তারা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে জড়িত ছিল। আলহামদুলিল্লাহ মিডিয়ার সেই ব্যক্তিদের সাথেও আমরা খোলা মনে আলাপ শুরু করেছি, আমাদের সঠিক তথ্য তাদেরকেও সরবরাহ করছি। ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমাদের এই সকল অ্যাচিভমেন্টের তথ্যগুলো আপনারা মিডিয়াতে, প্রিন্টেড মিডিয়াতে প্রতিটা করে আপনারা পাবলিক সেকশনে দেখতে পাবেন, সো দ্যাট এটা আপনাদের গ্রাহকের সামনেও উপস্থাপন করতে পারবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমাদের যারা ব্রাঞ্চে কাজ করি, আপনারা ক্লাস থেকে পাহারা দিলেন যেভাবে দিয়েছেন 2024 পর্যন্ত, 2025 এর ব্রাঞ্চ থেকে আলোকিত করেন। নিয়মতান্ত্রিকভাবে ব্রাঞ্চে আসার অভ্যাস করতে হবে। আমাদের অনেক পারফর্মার আছেন যারা কিন্তু নিয়মিত ব্রাঞ্চে আসেন না। মনে রেখে এই যে ব্যাংকের কথা বলছি, আজকে সম্মানিত হচ্ছি, ব্যাংকের লোক কিন্তু 9:30 পরে ব্রাঞ্চে না ঢুকলে সেই দিন আসেন কি আপনি ঠিক আছেন না? 9:30 মধ্যে ঢুকে করতে হয়, কারণ ইন্টারনেটে 1 ঘন্টার কাজ থাকে, তারপর 10টা থেকে গ্রাহক সেবা। তাহলে আমরা যারা এরকম লিডার পেয়েছি তাদেরকে হাত ধরে আমরা যদি প্রত্যেকদিন সকালে টাইমলি ব্রাঞ্চে আসি, সেখানে বসে যদি পরিকল্পনা করি, সেখানে যদি গ্রাহকের অপরচুনিটিগুলো নিয়ে কাজ করি, আর আমরা যে পরিকল্পনা করার সুযোগ এই বছর পাচ্ছি, যে বাস্তবায়নগুলো আমাদের সামনে চলে আসবে, তাহলে নিঃসন্দেহে এই 10 লাখ গ্রাহককে 20 লাখ করার জন্য 2025 কি যথেষ্ট কিনা আমি বলবো জানি কিনা? 2025 কি যথেষ্ট কিনা? 10 লাখকে 20 লাখ করা যাবে না? একটা অসম্ভব কথা বললাম, কিন্তু আমি জানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স ঠিক পাবে। যদি নিয়ত করি আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ প্রফিট দেই, তাহলে এই বছর গ্রাহকের সংখ্যা যখন বাড়বে, আপনার ক্লেম সেটেলমেন্টের অপরচুনিটি বাড়বে, আপনার ম্যাচুরিটি টাকা দেওয়ার অপরচুনিটি বাড়বে। আর তখনই যারা আপনাদের কাছে নেগেটিভ কথা বলে তাদের সমুচিত জবাব হবে সোনালী লাইফ ছিল বেস্ট, সোনালী লাইফ দি বেস্ট এন্ড উইল বি দ্য বেস্ট। থ্যাংক ইউ।